কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব সংগ্রামী জনতা জনাব হযরত মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশে আজকে দেশ বিরোধী, ভারতের সঙ্গে দেশ বিরোধী চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজকে গোটা বাংলাদেশের প্রত্যেক জেলা মহানগরে বিক্ষোভ হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে এখানে ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ হবে। বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ ভাইরা, আজকের এই বিক্ষোভ কেন আপনারা তা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। যদিও বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধান, বর্তমান দামি প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছে, কি সমঝোতা করেছে, এটা এখনো পর্যন্ত সবাই কিন্তু পরিষ্কার না। আমরা মিডিয়ায় এক এক রকম কথাবার্তা দেখি। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম 13টি চুক্তি হয়েছে, 13টি সমঝোতা হয়েছে, 10টি নতুন হয়েছে আর 3টি পুরান চুক্তি নবায়ন হয়েছে। এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী, তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে, প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে, শিক্ষা সহযোগিতা বিনিময় করবে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এজন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে নই, আমরা ভারতের বিরুদ্ধেও নই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই। সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে, সমমর্যাদা সম্পর্ক, আমাদের সেই সমমর্যাদা সম্পর্ক থাকবে। আমরা তো আপত্তি নেই, আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই। ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে, এখনো আছে। আর ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে, নৌপথে যোগাযোগ আছে। আমরা তো সেই কানেক্টিভিটির বিরোধিতা করছি না। আমাদের দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে, ভারত থেকে আসছে, তাই না? সড়ক পথে যাচ্ছে, আসছে, আমরা এর বিরোধী নই। কিন্তু তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আসলে করিডোর।
আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন, এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন। কি বললেন? যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব, ভুটান যাব, এই সমস্ত কথা বললেন। মিথ্যা কথা। চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই। আছে হলো ভারত থেকে ট্রেন, এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে, এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে। বাংলাদেশের উপর দিয়ে যাবে, সেটা ওখানে ভারত ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতের, দলিগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন, সেই পর্যন্ত যাবে। তো সেখানে ভুটানের কথা বলে, ভুটান যাবে না, নেপালও যাবে না, যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে। এটা তো করিডোর। আমরা এটার বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি? কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা 3 বিঘা করিডোর আমরা পাই নাই, অঙ্গরপোতা দহগ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই, দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই। অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে, আবার বিভিন্ন অসম চুক্তি করছে, আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে। কেন করছে এগুলো? কারণ শেখ হাসিনা আজকে অসহায়, তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই, কারণ ভারত তাকে ক্ষমতায় এনেছে। অতএব ভারতকে সন্তুষ্ট রাখতে হবে, ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি যদি এমন হয়, আজকে শেখ হাসিনাকে আমরা পরামর্শ দিতে চাই, আপনার যদি ভারতকে আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। কারণ বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে, দেশের ক্ষতি হোক এটা চায় না। কারণ আপনি দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকবেন, এটা তো হতে পারে না। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, আপনাকে দেশের মানুষ চায় না। দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই, দেশের মানুষ আপনাকে বর্জন করেছে। যে নির্বাচন, দামি নির্বাচন হয়েছে, দেশের 90% মানুষ সেই নির্বাচন বর্জন করেছে। যে জন্য দেশের জন্য আপনার কোনো দায় নাই, জনগণের মতামতের প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই। অতএব আমরা চাই আপনি চলে যান। যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে। আরেকটা বিষয়, আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছেন। হ্যাঁ, আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা, সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে। প্রধান বিচারপতি বলেন, রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন? 56% কোটার বিরুদ্ধে, কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনা হোক, 56% কোটা হবে, আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি, সরকারি চাকরি। 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। কারণ তারা, তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই, তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে খুবই দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের ঠেলায় কি করছে, কোটা পুরাই বাতিল করেছে। 2018 সালে বাতিল করে দিয়ে কি করেছে, তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে।